নমস্কার, নতুন আরেকটা পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা যে জিনিসটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরমাণু পরিচিতি। আচ্ছা, তোমরা যখন ক্লাস 6, 7 এবং 8 তারপর ধারাবাহিকভাবে নবম শ্রেণীতে উঠেছো, তখন আমরা 6, 7 এবং 8-এ যে বিজ্ঞান বইটা ছিল ওই বইতে কিন্তু পরমাণু শব্দটার সাথে আমরা খুব ভালোভাবে পরিচিত হয়ে এসেছি। তারপর যখন আমরা নবম শ্রেণীতে উঠলাম এবং বিজ্ঞান গ্রুপে পড়াশোনা করতেছি, আমাদের রসায়নের ক্ষেত্রে পরমাণু শব্দটার সাথে আমরা খুবই পরিচিত। তো আজকে ক্লাসে আমরা এই পরমাণু পরিচিতি নিয়ে আলোচনা করব। আসলে একটা পরমাণুর মধ্যে কি কি মান পাওয়া যায়, পরমাণুর মধ্যে কি কি ভ্যালু থাকতে পারে, এই সমস্ত ভ্যালু এবং তার যে পরিচিতিটা আছে সবগুলো নিয়ে আমরা আজকে ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, চলো আমরা ক্লাসটা শুরু করি। প্রথমে আমরা যদি পরমাণু সম্পর্কে একটা আলোচনা করতে যাই, তাহলে আমরা যে কোনো একটা পরমাণুর ক্ষেত্রে মান বের করার ক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে মনে করো একটা পরমাণু আমরা এক্স ধরে নিলাম। ঠিক আছে, তাহলে এক্স পরমাণুর ক্ষেত্রে কি কি মান থাকতে পারে মনে রাখবা। পরমাণুর উপরের অংশে তোমার কি পাশের উপরের অংশে যে মানটা থাকে সাধারণত তারে আমরা এ দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, একে বলা হয় ভর সংখ্যা, একে বলা হয় ভর সংখ্যা। ঠিক আছে, ভর সংখ্যার আরো একটা নাম কিন্তু আছে, তার নাম হচ্ছে নিউক্লিয়ন সংখ্যা, নিউক্লিয়ন সংখ্যা। ঠিক আছে, আর নিচের অংশে যে মানটা থাকে তাকে প্রকাশ করা হয় জেড দ্বারা, তাকে বলা হয় পারমাণবিক সংখ্যা। আমরা সংক্ষিপ্তভাবে লিখলাম পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যার আরো একটা নাম হচ্ছে তোমার প্রোটন সংখ্যা। ঠিক আছে, পারমাণবিক সংখ্যার আরেকটা নাম হচ্ছে প্রোটন সংখ্যা। আর পরমাণুর ডান পাশে উপরের অংশে যে মানটা থাকে তাকে আমরা প্লাস অথবা মাইনাস দ্বারা প্রকাশ করি, তাকে বলা হয় আদান বা চার্জ, আদান বা চার্জ। কোন পরমাণু এই আদান বা চার্জ কিভাবে লাভ করতে পারে, আমরা সাধারণত এই বিষয়টা জানার আগে আমরা দুটো শব্দ সবাই জানি, ধাতু এবং অধাতু। ধাতুর ক্ষেত্রে স্বাভাবিক ধর্মই হচ্ছে ধাতু কি করে ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়। যেমন মনে করো আমরা ধাতু চিনার উপায় সবাই জানি, নামের শেষে যদি আম উচ্চারিত হয় তখন তাকে আমরা কি বলি, ধাতু বলি। যেমন সোডিয়াম। ঠিক আছে, তো সোডিয়াম কিন্তু একটা ধাতু। সোডিয়াম ধাতু হওয়ার কারণে তার ধর্ম হচ্ছে সে তার সর্বশেষ কক্ষপথ থেকে একটা ইলেকট্রন দান করে সোডিয়াম প্লাস আয়ন গঠন করতেছি। দেখো সে কিন্তু পজিটিভ চার্জ পেয়েছি। ঠিক আছে, আবার যদি দেখো ম্যাগনেসিয়াম তোমার কি তার সর্বস্থ কক্ষপথ থেকে সে দুইটা ইলেকট্রন দান করে তোমার কত ম্যাগনেসিয়াম 2+ চার্জ অর্জন করেছে। অ্যালুমিনিয়াম তার সর্বস্থ কক্ষপথ থেকে সে 3টা ইলেকট্রন দান করে অ্যালুমিনিয়াম 3+ চার্জ অর্জন করেছে। ঠিক আছে, ধাতু সমূহ তার সর্বশেষ কক্ষপথ থেকে ইলেকট্রন তোমার কি ত্যাগ করে এরকম সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2+, অ্যালুমিনিয়াম 3+ এরকম চার্জ লাভ করে বা চার্জ প্রাপ্ত হয়। ঠিক আছে, অধাতুর ক্ষেত্রে যদি আমরা একটু কথা বলি, অধাতু চেনার সহজ একটা উপায় হচ্ছে নামের শেষে তোমরা সাধারণত আমরা কি জানি দৈত্যান্ন, যেমন নাইট্রোজেন, অক্সিজেন, তারপরে তোমার কি নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, তারপরে তোমার কি ক্লোরিন, অক্সিজেন, এই যে শব্দ তোমার কি পরমাণুগুলো আছে এরা সবাই কি অধাতু। তাদের কিন্তু একটা ধর্ম আছে ধাতুর মতো, ধাতুর ধর্ম ইলেকট্রন ত্যাগ করা, অধাতুর ধর্ম হচ্ছে ইলেকট্রন কি করা, গ্রহণ করা। ঠিক আছে, তাইলে আমরা খুব সহজেই যদি একটা মৌলের কথা বলি, যেমন ক্লোরিন, ক্লোরিন কিন্তু অধাতু হওয়ার কারণে সে কিন্তু তার সর্বশেষ কক্ষপথ থেকে একটা ইলেকট্রন গ্রহণ করে তোমার কি Cl- আয়নে পরিণত হয়। ঠিক আছে, তাহলে আবার ফ্লোরিনের কথা যদি আমরা, ফ্লোরিনও তার সর্বশেষ কক্ষপথ থেকে একটা ইলেকট্রন গ্রহণ করে F- আয়নে পরিণত হয়। তাইলে আমরা যে জিনিসটা দেখলাম এই আদান বা চার্জ কিভাবে কোন একটা পরমাণু লাভ করতে পারে। ধাতুর ক্ষেত্রে সে সর্বশেষ কক্ষপথ থেকে ইলেকট্রন দান করে পজিটিভ চার্জ লাভ করে, যাকে আমরা বলি ক্যাটায়ন বলি। ঠিক আছে, আর অধাতুর ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথে সে একটা ইলেকট্রন গ্রহণ করে Cl- আয়ন অর্থাৎ ঋণাত্মক আয়ন লাভ করে বা ঋণাত্মক চার্জ লাভ করে, তাকে আমরা কি বলি, অ্যানায়ন বলি। ঠিক আছে, তাহলে কোন একটা পরমাণু এই পজিটিভ চার্জ বা নেগেটিভ চার্জটা কিভাবে লাভ করে আমরা খুব সুন্দরভাবে দেখলাম। ধাতুর ক্ষেত্রে সে ইলেকট্রন দান করে ক্যাটায়ন লাভ করবে, অধাতুর ক্ষেত্রে সে ইলেকট্রন গ্রহণ করে তোমার কি অ্যানায়নে পরিণত হবে, যাকে আমরা Cl- বলতে পারি, আর ধাতুর ক্ষেত্রে সোডিয়াম প্লাস বলতে পারি। ঠিক আছে, তাহলে আমরা খুব সহজেই দেখলাম যে স্বাভাবিকভাবে ধাতু এবং অধাতুগুলো কিভাবে তোমার কি যে আদান বা চার্জ লাভ করে। ঠিক আছে, তো আমরা স্বাভাবিকভাবে 3টা মান ভ্যালু পাইলাম। একটা হচ্ছে ভর সংখ্যা, তাকে এ দ্বারা প্রকাশ করা হয়। তার আরেকটা নাম হচ্ছে নিউক্লিয়ন সংখ্যা। দ্বিতীয় যে মানটা পাইলাম তাকে জেড দ্বারা প্রকাশ করা হয়, নাম হচ্ছে পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা আরেকটা নাম হচ্ছে প্রোটন সংখ্যা। ঠিক আছে, আরো একটা ভ্যালু আমরা পাইলাম, সেটা হচ্ছে আদান বা চার্জ। আদান বা কি চার্জ, আদান বা চার্জ কোন সময় লাভ করে, কোন একটা ধাতু যখন তার সর্বশেষ কক্ষপথ থেকে ইলেকট্রন দান করে তখন সে পজিটিভ চার্জ ক্যাটায়ন লাভ করে। আর অধাতুর ক্ষেত্রে কি করে, সে একটা ইলেকট্রন গ্রহণ করে, যেমন ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে তোমার কি Cl- আয়নে পরিণত হয়, আর ধাতু সোডিয়াম একটা ইলেকট্রন তোমার কি ত্যাগ করে, ঠিক আছে, একটা ইলেকট্রন কি করে ত্যাগ করে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়। তাহলে আমরা খুব সহজেই এই 3টা ভ্যালু দেখে নিলাম। ঠিক আছে, আরেকটা কথা মনে রাখবা, এটা নোট আর কি, যদি কোনো পরমাণুর ক্ষেত্রে আদান বা চার্জ না থাকে, যদি কোনো পরমাণুর ক্ষেত্রে আদান বা চার্জ না থাকে, তাহলে মনে রাখবা ইলেকট্রন সংখ্যা ও প্রোটন সংখ্যা সবসময় তোমার সমান হবে। ঠিক আছে, ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা সবসময় কি হবে, সমান হবে। কোন সময়, যদি কোনো পরমাণুর ক্ষেত্রে এই জায়গায় আদান বা চার্জ না থাকে।
ঠিক আছে, তাহলে এইবার আমরা তো একটা পরমাণু থেকে তার 3 ধরনের মান আমরা খুব সহজে খুঁজে বের করলাম। এবার চলো একটা পরমাণু থেকে আরো কি কি মান বের করা যায় তা আমরা দেখবো। ঠিক আছে, তো আমরা যদি বাকি পার্টটা দেখি, যেমন মনে করো আমরা স্বাভাবিকভাবে সোডিয়াম, ঠিক আছে, তো সোডিয়াম পরমাণুটা লিখলাম, তাহলে সোডিয়াম পরমাণু 3টা ভ্যালু। প্রথমটা হচ্ছে তার ভর সংখ্যা, উপরের অংশে যে সংখ্যাটা থাকবে তার হচ্ছে ভর সংখ্যা। ভর সংখ্যা আমরা জানি সোডিয়ামের কত 23। পারমাণবিক সংখ্যা নিচের অংশে থাকে, তাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। পারমাণবিক সংখ্যাটা কত 11। আমরা একটা কথা জানি, পারমাণবিক সংখ্যা যত ইলেকট্রন সংখ্যা তত। এই ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা 11, তার মানে ইলেকট্রন সংখ্যা কয়টা হবে 11 হবে। এই ক্ষেত্রে যেহেতু সোডিয়াম অষ্টক পূর্ণ করার জন্য তার সর্বশেষ কক্ষপথ থেকে সে একটা ইলেকট্রন দান করে, এই জন্য সোডিয়ামের চার সংখ্যা হচ্ছে সোডিয়াম প্লাস। ঠিক আছে, এই অবস্থায় একটা পরমাণু থেকে তার কি কি মান বের করা যায়? আমরা বের করতে পারি হচ্ছে তোমার ভর সংখ্যা, যাকে আমরা এ দ্বারা প্রকাশ করি। তারপরে বের করতে পারি পারমাণবিক সংখ্যা, যাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি। তারপর বের করতে পারি ইলেকট্রন সংখ্যা, যাকে আমরা ই মাইনাস দ্বারা প্রকাশ করি। তারপরে হচ্ছে তোমার কি, আমরা আরেকটা বের করতে পারি প্রোটন সংখ্যা, আরেকটা বের করতে পারি কি নিউট্রন সংখ্যা। নিউট্রন সংখ্যা বের করতে গেলে সূত্র হচ্ছে এ মাইনাস জেড, অর্থাৎ ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা আমরা বাদ দিলেই আমরা নিউট্রন সংখ্যাটা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে এইবার মনে করো সোডিয়ামের ক্ষেত্রে এই ক্ষেত্রে কোনো প্লাস চার্জ নাই, না থাকলে আমরা কি কি মানগুলো বের করতে পারবো? প্রথমে আসো ভর সংখ্যার ক্ষেত্রে। ভর সংখ্যাটা কত আছে 23। ঠিক আছে, ভর সংখ্যাটা 23। পারমাণবিক সংখ্যা কত 11, তাহলে আমরা লিখলাম পারমাণবিক সংখ্যা 11। ইলেকট্রন সংখ্যাটা দেখো, এই ক্ষেত্রে কোনো কিন্তু আদান বা চার্জ নাই। যদি আদান বা চার্জ না থাকে তাহলে ইলেকট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যা তোমার কি হবে সমান হবে। যেহেতু সোডিয়াম এই ক্ষেত্রে কোনো ইলেকট্রন দান করে নাই, এই ক্ষেত্রে তার ইলেকট্রন সংখ্যার কোনো পরিবর্তন হবে না। তাহলে এই ক্ষেত্রে তার ইলেকট্রন সংখ্যা কত হবে 11 হবে। তাহলে আমরা জানি কোনো আদান বা চার্জ না থাকলে পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যা কি হয় সমান হয়। তাহলে এই ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা 11, প্রোটন সংখ্যা কত হবে 11। নিউট্রন সংখ্যা বের করতে গেলে ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বাদ দিবা, তাহলে তুমি পাইবা কত 23 মাইনাসে 11। তাহলে আমরা বিয়োগফল পাইতেছি কত 12 পাইতেছি আমরা। ঠিক আছে, এইবার ভালো করে খেয়াল করো, যদি এই ক্ষেত্রে সোডিয়ামের ক্ষেত্রে চার্জ থাকে তাহলে কি পরিবর্তন হবে, এটা গেল প্রথমটা। দ্বিতীয় ধাপ আসো, তাহলে ভর সংখ্যা 23, পারমাণবিক সংখ্যা 11। এবার ইলেকট্রন সংখ্যা, সোডিয়াম কয়টা ইলেকট্রন দান করে প্লাস চার্জ অর্জন করছে একটা। আমরা জানি সোডিয়াম তার অষ্টক পূর্ণ করার জন্য তার সর্বশেষ কক্ষপথ থেকে একটা ইলেকট্রন দান করে। ঠিক আছে, দান করে সোডিয়াম প্লাস আয়নের উপর পরিণত হয়। যেহেতু সে একটা ইলেকট্রন দান করছে, তাহলে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11 মানে তার ইলেকট্রন সংখ্যা 11। সোডিয়াম প্লাস সে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে প্লাস আয়ন হয়েছে, এই ক্ষেত্রে তার কয়টা ইলেকট্রন কমছে একটা, তাহলে এই ক্ষেত্রে তার ইলেকট্রন সংখ্যা হতে হবে 10। তাহলে ইলেকট্রন সংখ্যা 10। পারমাণবিক সংখ্যা আরেক নাম কি প্রোটন সংখ্যা। তাহলে পারমাণবিক সংখ্যা 11 মানে প্রোটন সংখ্যা 11। এখানে নিউট্রন সংখ্যা 23 মাইনাসের 11 সমান কত পাবা 12 পাবা। ঠিক আছে, আমরা যদি মনে করো আরো একটা উদাহরণ দিই, যেমন ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে দেখো, ম্যাগনেসিয়ামের ভর সংখ্যা হচ্ছে 24, পারমাণবিক সংখ্যা 12। এই ক্ষেত্রে তার চার্জ কত প্লাস 2 প্লাস। কারণ কি, ম্যাগনেসিয়াম অষ্টক পূর্ণ করার জন্য সে সর্বোচ্চ কক্ষপথ থেকে কয়টা ইলেকট্রন দান করে, 2টা ইলেকট্রন দান করে ম্যাগনেসিয়াম 2 প্লাস আয়নে পরিণত হয়। এই কারণে ম্যাগনেসিয়ামের চার্জ সংখ্যা কত প্লাস 2 প্লাস। ঠিক আছে, এটা আমরা সবাই জানি। তারপরে হচ্ছে এই ক্ষেত্রে যদি আসো, ভর সংখ্যাটা কত দেখো, ভর সংখ্যা হচ্ছে 24, পারমাণবিক সংখ্যা কত 12। ইলেকট্রন সংখ্যাটা কত হবে 12টা ছিল, সে কয়টা দান করে দিয়েছে 2টা দান করে দিয়ে কিন্তু 2 প্লাস হয়েছে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা হবে 10। পারমাণবিক সংখ্যা অপর নাম কি প্রোটন সংখ্যা, তাইলে পারমাণবিক সংখ্যা যেহেতু 12, প্রোটন সংখ্যা কত হবে 12। আর নিউট্রন সংখ্যা বের করতে গেলে ভর সংখ্যা 24 বিয়োগ হচ্ছে পারমাণবিক সংখ্যা সমান কত পাইবা 12 পাইবা। ঠিক আছে, আমরা যদি আরো একটা জিনিস দেখি, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে অ্যালুমিনিয়াম কত প্লাস হয় 3 প্লাস। ভর সংখ্যা হচ্ছে তোমার কত 27। ঠিক আছে, আর পারমাণবিক সংখ্যা কত 13। এখন কথা হচ্ছে অ্যালুমিনিয়াম কিভাবে 3 প্লাস আয়ন হয়। অ্যালুমিনিয়ামের কাঠামোটা হচ্ছে 283। প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে 8টা, তৃতীয় কক্ষপথে 3টা। সে যদি 3টা ইলেকট্রন দান করে দিতে পারে, তাহলে সে কিন্তু অষ্টক পূর্ণ হবে। এই কারণে অ্যালুমিনিয়াম সবসময় তার সর্বশেষ কক্ষপথ থেকে 3টা ইলেকট্রন দান করে অ্যালুমিনিয়াম কত প্লাস হয় 3 প্লাস হয়। ঠিক আছে, এটা আমরা সবাই জানি। তাহলে এই ক্ষেত্রে দেখো তো অ্যালুমিনিয়ামের ভর সংখ্যা কত আছে, অ্যালুমিনিয়ামের ভর সংখ্যা আছে 27, পারমাণবিক সংখ্যা কত আছে 13। ইলেকট্রন সংখ্যা ছিল 13টা, সে 3টা ইলেকট্রন দান করে দিচ্ছে, তাহলে এই ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা কত হবে 10। তাহলে পারমাণবিক সংখ্যা 13 মানে প্রোটন সংখ্যা 13। ঠিক আছে, এই ক্ষেত্রে ভর সংখ্যা বের করো 27 বিয়োগ হয়েছে তোমার কত 13। তাহলে বিয়োগ করার ফলে আমরা পাচ্ছি কত 14 পাইতেছি। আমরা তাহলে খুব সহজে একটা পরমাণু থেকে তার কি কি মানগুলা উপস্থিত সবগুলো মান কিন্তু আমরা এই টেকনিকের সাহায্যে খুব সহজে বের করে ফেলতে পারবো। ঠিক আছে, এখন আসো, এই যে আমরা টেকনিকগুলো শিখলাম, এই টেকনিকটা কিভাবে অ্যাপ্লাই করবে তুমি তার একটা উদাহরণ কিন্তু আমরা খুব সহজে দিতে পারি। ঠিক আছে, উদাহরণটা হচ্ছে এরকম, মনে করো তোমার এমসিকিউতে এরকম প্রশ্ন আসতে পারে। এমসিকিউর ক্ষেত্রে যে বিষয়টা সবচেয়ে বেশি আসে আর কি, এসএসসি বলো এবং এইচএসসি বলো। এসএসসির ক্ষেত্রে আমাদের পদার্থের গঠন 3য় অধ্যায় থেকে, আর এইচএসসির ক্ষেত্রে গুণগত রসায়ন থেকে সবচেয়ে বেশি বিষয় এসে থাকে। যেমন মনে করো অ্যালুমিনিয়াম 3 প্লাস। ঠিক আছে, এই ক্ষেত্রে তার ভর সংখ্যা হচ্ছে 27, পারমাণবিক সংখ্যা হচ্ছে 13। তোমার প্রশ্নটা করবো এই অবস্থায় তার ইলেকট্রন সংখ্যাটা কত। এই অবস্থায় তার
ইলেকট্রন সংখ্যাটা কত। ইলেকট্রন সংখ্যা ভর সংখ্যা চাইতে পারে, পারমাণবিক সংখ্যা চাইতে পারে, ইলেকট্রন সংখ্যা চাইতে পারে, প্রোটন সংখ্যা চাইতে পারে, বা নিউট্রন সংখ্যা চাইতে পারে, আবার যে কোনোটা চাইতে পারে। তাহলে কিন্তু তুমি দেখো আমরা সবগুলো বের করে আসছি। অ্যালুমিনিয়াম 3+ মানে কি, তার কাছে ছিল 13টা, সে 3টা ইলেকট্রন দান করে দিয়েছে, তাহলে এখানে ইলেকট্রন সংখ্যা কত হবে 10। দেখো আমরা ইলেকট্রন সংখ্যা কিন্তু অলরেডি 10 বের করে দিয়ে আসছি, ঠিক আছে। ভর সংখ্যা কত 27, পারমাণবিক সংখ্যা কত 13, প্রোটন সংখ্যা কত 13, আর নিউট্রন সংখ্যা কত 14। তোমাকে এরকম চাইতে পারে আর কি, যে এই অবস্থায় তার ইলেকট্রন সংখ্যা কত, প্রোটন সংখ্যা কত, পারমাণবিক সংখ্যা কত। তাহলে আমরা যদি এই বিষয়টা স্যার আরেকটা দেখো, ক্যালসিয়াম 2+, ক্যালসিয়াম অষ্টক পূর্ণ করার জন্য তার সর্বশেষ খবর থেকে সে 2টা ইলেকট্রন দান করে দেয়, এই কারণে ক্যালসিয়ামের চার্জ হচ্ছে 2+, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে তার ভর সংখ্যা হচ্ছে 40, পারমাণবিক সংখ্যা কত 20। এখন বললো তোমার কি ইলেকট্রন সংখ্যাটা কত, ঠিক আছে। তো ইলেকট্রন সংখ্যা বের করতে গেলে দেখো সে কয়টা ইলেকট্রন দান করছে, 2টা, তাহলে কয়টা ইলেকট্রন কমবে, 2টা ইলেকট্রন কমবে, তাহলে মোট ইলেকট্রন ছিল 20টা। তাহলে এই ক্ষেত্রে যদি 20টা থেকে 2টা বাদ দেওয়া তাহলে থাকবে কত 18টা। তাহলে ক্যালসিয়াম 2+ অবস্থায় এই ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা হবে কত 18। নিউট্রন সংখ্যা বের করতে দাও, 40 থেকে 20 বাদ দিবা, আমরা সূত্র জানি 40 থেকে তুমি 20 বাদ দাও তাহলে পাবে কত 20। প্রোটন সংখ্যা বের করতে দাও, তারপর পারমাণবিক সংখ্যা বের করতে দাও, আমরা খুব সহজে কিন্তু বের করে ফেলতে পারবো, ঠিক আছে। এমসিকিউ কিন্তু এই পার্টটা খুবই জরুরি। তাইলে আমরা কিন্তু এই টেকনিকের সাহায্যে খুব সহজেই কিন্তু আমরা যে কোনো পরমাণুর ক্ষেত্রে তার কিন্তু মানটা বের করে ফেলতে পারি। বুঝতে পারছো কি কইছি? তাহলে তোমাদের এই আমরা যাতে বাড়িতে একটু প্র্যাকটিস করতে পারি, কারণ আমরা কয়েকটা উদাহরণ তোমাদেরকে দিতে পারি, ঠিক না। এই ধরনের ক্ষেত্রে পটাশিয়ামের ক্ষেত্রে যা আসো, পটাশিয়ামের ক্ষেত্রে চার সংখ্যা কত প্লাস, তো পটাশিয়ামের ভর সংখ্যা কত জানো 39, পারমাণবিক সংখ্যা কত 19, ঠিক আছে। তাহলে এই পটাশিয়ামের ক্ষেত্রে তোমার যদি বলা হয় এই ক্ষেত্রে তার ইলেকট্রন সংখ্যা কত, ভর সংখ্যা কত, পারমাণবিক সংখ্যা কত, তার চার সংখ্যা কত, চাইলে কিন্তু আমরা খুব সহজ বের করে ফেলতে পারবো। এটা তুমি বের করে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবে। তাইলে তুমি আজকের ক্লাসে আশা করি খুব সহজেই একটা পরমাণু থেকে তার কি মান বের করা যায়, আমরা কোন মানগুলো বের করতে পারি, খুব সহজে কিন্তু আমরা চাইলে এই টেকনিকের সাহায্যে আমরা এই যে কোনো পরমাণুর ক্ষেত্রে সবগুলো মান আমরা খুব সহজে বের করতে পারবো। তো রসায়ন ঘরের পক্ষ থেকে এরকম মজার ক্লাস প্রতিদিন আসতে থাকবে। তোমাদের অনেক কঠিন টপিকগুলো আমরা বিভিন্ন ধরনের টেকনিকের সাহায্যে, গান, কবিতা হইতে পারে, ছন্দ হইতে পারে, তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো, যাতে তুমি 2 থেকে 3 মিনিটের মাধ্যমে রসায়নের সবচেয়ে কঠিন একটা জিনিস খুব সহজে জানে শিখতে পারো। তো এই প্রত্যাশাটা আমাদের কাছে থাকবে, যেন তোমাদের রসায়নের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়, রসায়নটা যেন খুব সহজে তোমরা শিখতে পারো। আমরা তোমাদের জন্য আরো অনেক কিছু প্রোগ্রাম করতেছি, আমরা সামনের দিনগুলোতে তোমাদের জন্য আরো অনেক প্রেজেন্টেশন বা অনেক কোর্স তোমাদের জন্য আমরা নিয়ে আসতে, আশা করি তোমরা আমাদের সাথে থাকবে এবং তোমাদের অনুপ্রেরণা পেলে রসায়নগর তোমাদের জন্য আরো অনেক কিছু নিয়ে আসবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, রসায়নগরের সঙ্গে থাকবে, ক্লাসগুলো বেশি করে শেয়ার করে দিবে বন্ধুদের কাছে, ক্লাসগুলো শেয়ার করে বলে দিবে যাতে রসায়নগরের সাথে সংযুক্ত হয়। তো সবাই